এবার নজর থাকবে স্ট্রং রুমের দিকে, যে আলোচনা বারবার উঠে আসছিল যে স্ট্রং রুম কেন সংঘাতের কেন্দ্রবিন্দুতে। সোমবার ভোটের ফলাফল, তার আগে বিভিন্ন জায়গায় স্ট্রং রুম নিয়ে অভিযোগ সামনে আসছে। তৃণমূল অভিযোগ করছে যে বারাসাত গভর্নমেন্ট কলেজে স্ট্রং রুমে সিসিটিভি ফুটেজের ডিসপ্লে মনিটর প্রায় 17 মিনিট ধরে বন্ধ রয়েছে। আর অন্যদিকে বর্ধমানে আবার বিজেপি প্রার্থীর দেওয়া ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন। মাঝে আর একটা দিন, সোমবার সকাল থেকেই শুরু হয়ে যাবে ভোট গণনা। তার আগে একাধিক জেলায় স্ট্রং রুম নিয়ে শাসক বিরোধীর অভিযোগ পাল্টা অভিযোগে ক্রমশ বাড়ছে উত্তেজনা। আসো আসো, এই গেটে আসো, 4 নম্বর গেটে আসো। খোলো 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 গেট খোলো। এ ছবি উত্তর 24 পরগনার বারাসাত গভর্নমেন্ট কলেজের। এখানেই বারাসাত, দেগঙ্গা, অশোকনগর ও হাবড়া বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, শনিবার সকালে প্রায় 17 মিনিট ধরে সিসিটিভি ফুটেজের ডিসপ্লে মনিটর বন্ধ ছিল। এই অবস্থায় উপস্থিত তৃণমূল কর্মীরা গেট ঠেলে ভিতরে ঢুকতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই গেট খুলছে না কেন? কেন গেট খুলবে না কেন? খুলুন খুলুন, গেট খুলুন, গেট খুলুন, গেট খুলুন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অশোকনগরের তৃণমূল প্রার্থী। 8:05 পরে 8:08 নাগাদ সেই গ্রুপে আমার কাছে একটা মেসেজ আছে, জানালো যে এটা বন্ধ আছে। আমি সেটাকে অবজারভারকে জানাই, আরোকে জানাই, ডিএম কে জানাই। 17 থেকে 18 মিনিট ব্ল্যাক আউট ছিল। কিন্তু এটা হবে কেন? টিভি 24 ঘন্টা খোলা থাকে, হলো কেন? ওরা কৈফিয়ত দিচ্ছে। আপনাদের লোককে ঢুকতেও বাধা দেওয়া হচ্ছিল। টিভি বন্ধ কে করলো? কতগুলো টিভি বন্ধ ছিল। পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং আমরা পূর্ণাঙ্গ ফুটেজ দাবি করেছি। আমরা মনে করছি ষড়যন্ত্র আছে। দায়িত্বপ্রাপ্ত এই আরোর দাবি, ডিসপ্লে মনিটরে সুইচ অফ থাকায় কিছু সময়ের জন্য ফুটেজ দেখতে পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সুইচ অফ করলো কে? পাওয়ার বাটনটা বন্ধ ছিল, পাওয়ার বাটনটা স্টার্ট প্রেস করার সাথে সাথে সবকিছু চালু হয়ে গেছে। টিভিটা ওইখান থেকে বাইরে থেকে বন্ধ করা হয়েছে। আমাদের কারা করলো সেটা ইনভেস্টিগেশন চলছে, আমরা দেখছি। ডিসপ্লে মনিটরে যে 17 মিনিটের ফুটেজ দেখা যায়নি, পরে তা বিভিন্ন দলের প্রতিনিধিদের দেখানো হয়। কমিশন সূত্রে খবর, কিছু সময়ের জন্য সিসি ফুটেজের ডিসপ্লে মনিটরের প্লাগ কেউ খুলে নেয় বলে খবর আসে। তবে যে আশঙ্কা করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, ভাতার, আউশগ্রাম ও গলসি এই 5 কেন্দ্রের স্ট্রং রুম করা হয়েছে। বিজেপির তরফে দেওয়া সেখানকার এই ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিল্ডিং এর দেওয়াল বেয়ে ছাদে উঠছেন একজন, অন্ধকারে ওপাশে দাঁড়িয়ে রয়েছেন আরেকজন। ভেতরে ঠকঠক করে আওয়াজ হচ্ছে। এবার কি ভাঙছে না ভাঙছে আমরা কি করে জানবো? আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না। ভেতরে সে 1 ঘন্টা ধরে আওয়াজ হয়ে যাচ্ছে, ঢক 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 করে বিকট শব্দ আসছে। সন্দেহজনক মনে হচ্ছে যে উত্তর বিধানসভার যে ইভিএমগুলো রাখা আছে তার পাশে কোনো কন্ট্রাকশন ভেঙে যে ইভিএম ঢোকাচ্ছে না কিনা তার কোনো গ্যারান্টি নেই। সিসি ক্যামেরা যদি লাগানোর হয় তা দিনের বেলাতে লাগান, রাত্রিরে কেন রাখাচ্ছেন? রাত্রি আমরা এখানে সকাল থেকে দেখলাম যে আউসগ্রামের সিসিটিভি যেখানে স্ট্রং রুমে মনিটরিং যে সিসিটিভি রুম করা হয়েছে, যে 3:45 থেকে 3:47 অ্যাপ্রক্সিমেটলি এই টাইমিংয়ে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। দুই দলের অভিযোগের প্রেক্ষিতে জেলা নির্বাচনী দপ্তরের তরফে জানানো হয়েছে, গণনার ঘরগুলিতে এসি এবং সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে। তাই জন্যই কর্মীরা ছাদে উঠছিলেন কাজ করতে। এই বিষয়ে সমস্ত তথ্য প্রত্যেক দলের প্রার্থীকে দেওয়া হয়েছে। এদিকে কালনা কলেজের স্ট্রং রুমের বাইরে সারা রাত বসে রইলেন পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। নির্দেশ দিয়েছে মমতাদি, ক্যান্ডিডেটদের রাত জাগতে হবে, স্ট্রং রুম পাওয়া দিতে হবে। সিসিটিভিতে নজর রাখছি। দরজা চলছে, এবার দেখার 4 মে কার রেজাল্ট স্ট্রং হয়। সমীরণ পাল, কমল কৃষ্ণ দে ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথ দা, এরকম স্ট্রং রুম নিয়ে স্ট্রং কোনো ছবি আপনার অতীতে, সাম্প্রতিক অতীতে মনে পড়ছে? যে বেনজির ছবি আমরা এবারে দেখতে পাচ্ছি, 1 2 হচ্ছে এই যে বারবার উঠে আসছে এই একটাই প্রসঙ্গ, বিভিন্ন অভিযোগ আসছে ফলতা থেকে। এবং দেখুন, দুপুর 1টা নাগাদ টেপ রিমুভড বলে তথ্য দিয়ে জানিয়েছিল প্রিসাইডিং অফিসার। তার মধ্যে তো যা হওয়ার হয়ে গেছে। বেশ কয়েকটা বুথে ইভিএম এ টেপ লাগানো থাকায় দুপুর 1টা পর্যন্ত ভোটারদের কাছে একটিমাত্র দল ছাড়া অন্য কাউকে ভোট দেওয়ার কোনো উপায় ছিল না। খোদ কমিশনের কাছে রিপোর্ট জমা পড়েছে। তা সত্ত্বেও ফলতায় পুনর্নির্বাচন হবে কি হবে না তাই নিয়ে ডিসিশন নিতে এত দেরি হচ্ছে কেন? কি কারণ বলে আপনার মনে হয়? প্রথম এই প্রশ্নটার উত্তর তোমায় বলতে চাই যে
যদি ইলেকশন কমিশন মনে করে যে ভোটের পরিবেশ নেই, ভয়ভীতি সন্ত্রস্ত আছে কনস্টিটিউয়েন্সি, তাহলে ভারতবর্ষের অতীতে অসংখ্য কনস্টিটিউয়েন্সির ভোট কিন্তু স্থগিত রাখা হয় এবং তারপরে উপযুক্ত পরিবেশে তখন ভোট হয়। এটা মানে স্বাধীনতার পরে অন্ততপক্ষে আমি তোমাকে 100টা উদাহরণ দিতে পারবো যে একটা কুলিং পিরিয়ড দেওয়া হয়, তারপরে ল অ্যান্ড অর্ডার মেনটেন করে তারপরে ভোট হয়েছে। এরকম একটা সিঙ্গেল কনস্টিটিউয়েন্সি বা দুটো কনস্টিটিউয়েন্সি, একটা লোকসভা বা দুটো লোকসভা। ফলে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে ল অ্যান্ড অর্ডার মানে ব্রেক করেছে, তো এটা তো ইলেকশন কমিশন বুঝতে পেরেছে যে তারা তাদের যে ব্যবস্থা সেটা পরাজিত হয়েছে শাহজাহানের কাছে, জাহাঙ্গীরের কাছে। ফলে জাহাঙ্গীরের কাছে তারা পরাজিত হয়েছে, এটা তো ইলেকশন কমিশন বুঝতে পারছে। ফলে এইরকম একটা অবস্থাতে ল অ্যান্ড অর্ডারকে মেনটেন যদি না করাতে পারে, রেস্টোর না করতে পারে, তাহলে ইলেকশনটা এই মুহূর্তে করলে একই রকম রেজাল্ট হবে। দেখলে আজকে ডেসপারেটলি একটা বুথে কিন্তু একটা প্রক্সি ভোট পড়ে গেছে। ফলে ল অ্যান্ড অর্ডার রেস্টোর করতে গেলে সময় লাগতে পারে, কুলিং পিরিয়ড চাইতে পারে এবং তার জন্য ইলেকশনের কাউন্টিং এর পরে ভোট হতে পারে। কিন্তু আমি মূল প্রশ্নটায় আসি, ইলেকশন কমিশনের কিন্তু কয়েকটা গাফিলতি একাধিক সময় ধরা পড়েছে। যেমন পোস্টাল ব্যালট নিয়ে আমি গাফিলতি করে বলে দিনের পর দিন তোমার চ্যানেলে বলেছি। হয়তো ওয়েস্ট বেঙ্গল আমি আর ভাস্কর ঘোষ সবচেয়ে বেশি সরব ছিলাম, পরে কিছুটা স্মুথ হলেও বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু পোস্টাল ব্যালট নিয়ে যে অশান্তি পোয়াতে হয়েছে, যারা আমাদের ভোট নিয়েছেন তারা অনেকে ভোট দিতে পারেননি, এই নিয়ে কিন্তু যতটা সমস্ত রাজনৈতিক দলে হওয়ার কথা ছিল হয়নি। দ্বিতীয় যে বিষয়টা, যে দেখো মানে যেখানে কাউন্টিং হবে সেখানে আজকে কেন সিসিটিভি ক্যামেরা বসবে? এ তো অনেক আগের থেকেই প্রিপারেশন নেওয়ার কথা এবং জেনারেটর থাকার কথা। যে জেনারেটর আজকের দিনে 1 মিনিট সময় লাগে অটো ট্রান্সফরমেশন হয়। অর্থাৎ আমার ইলেকট্রিসিটি যদি কোনো সময় চলে যায় তাহলে এখন জেনারেটর চালু হয় অটোমেটিক্যালি এবং সেটা 1 মিনিট সময় লাগে। ফলে ইলেকশন কমিশনের এই এক্সপ্লেনেশন আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে সিসিটিভি ক্যামেরা, সিসিটিভি ইনস্টলেশনের জন্য কাজ করতে হয়েছে রাত্রেবেলা, তাই ছাদে উঠেছে বা এই করেছে সেই করেছে। এটা আমি কিছুতেই এক্সপ্লেনেশন, কেন আগের থেকে আপনারা ইনফ্রাস্ট্রাকচার করেননি? যেমন অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে ডিসিআরসিতে এত অব্যবস্থা হয়েছে, ইলেকশন কমিশন বছরকে বছর ডিসিআরসিতে কার্যত একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়। প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার কে কাউকে পায় না। একজন মানুষ, মেকানিক্যাল মানুষ, সে প্রায় 700-800 গাড়িতে জিপিএস লাগিয়ে দিচ্ছে, জিপিএস ক্যামেরা লাগিয়ে দিচ্ছে, তার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হচ্ছে। এই অব্যবস্থা কেন হবে? এবং ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে, কোনো মেজর পলিটিক্যাল পার্টি ডিসিআরসির এই অরাজক পরিস্থিতি নিয়ে একটুকু কথা বলেন না। ফলে আমি কিন্তু এই জায়গাগুলো খুব সিরিয়াস। এবং একই সাথে তোমার এর মধ্যে পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে, যে সেটা হলো যে এই মুহূর্তে প্রত্যেকটা রাজনৈতিক দল তার কর্মীদেরকে চার্জ করে রাখতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় চার্জ করে রাখতে চাইছে, যেহেতু মেজর এক্সিট পোলগুলো একরকম দেখিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আশঙ্কা যে দলের কর্মী সমর্থকরা হতাশাগ্রস্ত যাতে না হয়, তাদেরকে চার্জ করতে হবে। তার জন্য উনি দেখবে স্পেশাল একটা ভিডিও বার্তা দিয়ে তারপরে কিন্তু উনি নিজের ইভিএম সেন্টারের স্ট্রং রুমে গেছেন এবং সমস্ত দলের কর্মী সমর্থকদেরকে বলেছেন স্ট্রং রুম পাহারা দিতে হবে। এটা কর্মী সমর্থকদের চাঙ্গা রাখা। তার কাউন্টার হিসাবে বিজেপি আবার পলিটিক্যাল ব্যবস্থা হিসাবে তৃণমূলকে কাউন্টার করছি। তাই তাপস রায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী তারাও যাচ্ছেন, তারা গিয়েও স্ট্রং রুমে পৌঁছে গিয়ে এমন একটা ভাব দেখাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু করতে দেয়নি। দেখেছো তো? অর্থাৎ একটা কর্মী সমর্থকদের 4 তারিখ পর্যন্ত চার্জ করে রাখা, তার একটা রাজনীতি। সেই রাজনীতিতে তুমি দেখতে পাচ্ছ যে এত ইন্টেন্সিটি বা এত তীব্র প্রভাব, রাজনৈতিক বিতণ্ডা এবং স্ট্রং রুমকে কেন্দ্র করে যে রাজনীতি তুমি দেখছো, এটা 4 তারিখ পর্যন্ত চলবেই। এবং আমাদের রাজ্যে 29 তারিখ ভোট হয়েছে, 4 তারিখে কাউন্টিং হবে। এই 4-5 দিন আমাদের রাজনৈতিক নেতারা চুপ করে বসে থাকবে? তারা রাজনীতির বাইরে থাকবে? যেখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিনিয়ত রাজনীতি হয়, সেখানে 4 দিন আমাদের নেতারা চুপচাপ বসে থাকবেন বা প্রশাসনিকভাবে একটা কুলিং পিরিয়ড নেবেন বা পলিটিক্যালি কুলিং পিরিয়ড নেবেন? এটা হতে পারে? তারাও 4 দিন ধরে রাজনীতি করবেন তাদের মতো। নতুন ইস্যু তৈরি করো, কর্মীদেরকে এনগেজ করে রাখো। ফলে সেই জায়গাটাও কিন্তু একেবারেই অস্বীকার করা যায়। একদম। এই যে স্ট্রং রুম নিয়ে উত্তেজনা কোন পর্যায়ে পৌঁছেছিল আমরা একেবারে বৃহস্পতিবার দিন দেখেছিলাম।
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে কি পরিমাণ উত্তেজনা তৈরি হয়েছিল সেখানে, মানে ওই বৃহস্পতিবার যেখানে শুধু ব্যারিকেড দেওয়া ছিল, তার পরের দিন আমরা ছবিটা কি দেখলাম একেবারে লৌহ প্রাচীর করে দেওয়া হলো। আমি এখান থেকে একটু সলিলদার কাছে যাব, মানে সলিলদা, মানে কি মনে হচ্ছে যে স্ট্রং রুম নিয়ে এত অভিযোগ কেন সামনে আসছে, বিশেষত নিরাপত্তার জন্য? কোনো অভিযোগই না, তো বিশ্বনাথবাবু ক্লিয়ার করে দিলেন, এটা ডিসপ্লে করছে, এগুলো যে ওই যে চার্জ করছে, যে যার নিজের কর্মীদের চার্জ করে রাখছে যে দেখো আমি থাকছি, তুমি এরকম রিলে সিস্টেমে তোমরা এখানে তাড়াও, এই করে চার্জ করছে। কারণ উনি বুঝতে পারছেন, উনি তো বহুদিনের পুরনো রাজনীতিবিদ, বহু বছরের মানে লড়াই করা রাজনীতিবিদ, সো উনি বুঝতে পারছেন ওনার ফেটটা কি হবে না হবে সেগুলো কিন্তু উনি অ্যান্টিসিপেট করতে পারছেন। সুতরাং এখন থেকে যদি চার্জ না করে থাকে তাহলে কিন্তু যখন কাউন্টিংয়ের সময় দেখবে আস্তে আস্তে কিন্তু ফাঁকা হয়ে যাবে কাউন্টিং সেন্টারগুলো। এক, দু নম্বর হচ্ছে যে বিভৎসভাবে লুট হয়েছে ভোট, বিভৎসভাবে যে ভোটাররা তাদের নিজের অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছে, ওইখান থেকে আকর্ষণটা এখানে যতটা নিয়ে আসতে পারে, কিন্তু সেটা উনি সফল হবেন না। আর বিরোধী দলও তাই করছে, ওনাকে অনুসরণ করে ওরাও ওখানে লাফিয়ে ঝাঁপিয়ে যা ইচ্ছা তাই করে যাচ্ছে একটার পর। আমার মনে হয় এর কোনো কিন্তু বাস্তবতা বা সার্থকতা বা কোনো ফলপ্রসূ কোনো ফল হবে বলে আমার মনে হয় না। আমি বলছি কিরকম স্ববিরোধী দেখুন, প্রথমত বললেন যে ইলেকশন কমিশন কিভাবে ব্যর্থ, কেন এই সময় সিসিটিভি লাগানো হবে, কেন 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 5টা-7টা প্রশ্ন হলো। তারপরে যখন সেই ইলেকশন কমিশনের ওই ব্যর্থতাগুলো কোনো রাজনৈতিক দল তারা ভাববে যেটা ব্যর্থতার জায়গা হতে পারে, সম্ভাবনার রাজনীতি যখন হয় তখন যখন ভাবতে পারে যে এগুলো হতে পারে, তখন সেই রাজনৈতিক দল স্বাভাবিকভাবেই তার কর্মীদের এই বার্তাই দেবে, দেখো ভাই এই যে ইলেকশন কমিশন আজকে সিসিটিভি লাগাচ্ছে, ওই বিশ্বনাথ বাবু বা এই সলিল স্যার এরা বলছেন যে এই দেখো ব্যর্থ হতে পারে ইলেকশন কমিশন, তা সেই ব্যর্থতার জন্য নজরদারি চলতেই পারে। আর স্যার বললেন ফলতায় নাকি লুট হয়ে গেছে, মানে সলিল স্যার বলছেন বারবার লুট হয়ে গেছে, মানে ইলেকশন কমিশন কতটা ব্যর্থ বারবার এখানে বলা হচ্ছে লুট হয়ে গেল। আর এদিকে আমরা সবাই বলছি ইলেকশন কমিশন কতটা সফল, কত সুন্দরভাবে তারা ইলেকশন করেছে। তাহলে কি বলছো, ফলতায় কি হয়েছে? ফলতায় কি হয়েছে সেটাই তো প্রশ্ন। এইমাত্র আমরা জানতে পেরেছি যে ভারতে এরকম বহু জায়গা আছে যেখানে পরিষ্কারভাবে ইলেকশন স্থগিত হয়েছে, জানতে পেরেছি। তাহলে এই ফলতা একমাত্র কেস নয়, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে ফলতাকে পোট্রে করা হচ্ছে, সেই পোট্রেয়ালের বিরুদ্ধে আমরা কথা বলছি। যেটা আমাদের বিশ্বনাথদা বললেন, কিছু ক্ষেত্রে সত্যি ইলেকশন কমিশন বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, আজকে কেন সিসিটিভি করা হবে? ওই জায়গাটা তো যে বিধানসভাগুলোর স্ট্রং রুম হবে অনেক দিন আগে থেকে জানা, তখন কেন সিসিটিভির ব্যবস্থা করেননি? এই প্রশ্নের জবাব তো ওখানকার ডিইওকে দিতে হবে, যিনি বর্ধমানের ডিইও আছে তাকে এক্সপ্লেনেশন করতে হবে যে এত পরে তিনি কেন ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিগুলো ওখানে অ্যাভেল করাচ্ছেন। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যেটা চলছে, স্ট্রং রুমে মুখ্যমন্ত্রী চলে গেছেন। মুখ্যমন্ত্রী কেন গেছেন? 29 তারিখ যখন ভবানীপুরে ভোট হচ্ছিল, আমি এখানে বসেছিলাম এই স্টুডিওতে, তখন কিন্তু আমরা দেখেছি ওনার বডি ল্যাঙ্গুয়েজ, যেটা সলিলবাবু বললেন 84 সাল থেকে আমরা ওনাকে কলকাতার রাস্তায় বা পশ্চিমবঙ্গের ময়দানে রাজনীতি করতে দেখি, ওই বডি ল্যাঙ্গুয়েজ জীবনে দেখা যায়নি। সেই বডি ল্যাঙ্গুয়েজ এবার আমাদের চোখে পড়েছে, তার থেকে মনে হয়েছে পরাজয়কে স্বীকার করছে, তার জন্য উনি স্ট্রং রুমে গেছেন। স্টর্ম করবেন এরকম একটা আশঙ্কা থেকে আমরা গেছি, আমাদের কর্মী নেতারা প্রার্থীরা গেছেন, উনি স্টর্ম করতে পারেন। আমি বলছি কি দেখুন, একটা কি আমাদের দেশের ইলেকশন কমিশনের ফ্রম দ্য ভেরি ইনসেপশন এবার যে ধরনের ভূমিকা আমরা দেখেছি, বারবার তো এই অভিযোগ উঠেছে পক্ষপাতিত্বের, এবং পুরো অভিযোগ যে মিথ্যে ছিল না তা কিন্তু সুপ্রিম কোর্টকেও একাধিকবার ইন্টারভিউ করে বলতে হয়েছে ইলেকশন কমিশনকে। বিহারের ক্ষেত্রে যে না আপনারা আধার কার্ডকে গণ্য করুন, পশ্চিমবাংলার ক্ষেত্রে না আপনাদেরকে দেওয়া হবে না। তুমি দেখো, তুমি আমায় বলতে দিল, আমি তাও তোমার সময়টা দিলাম, তারপর এটা কি অসভ্যতা হচ্ছে? এটা অসভ্যতা করো না। সুতরাং বারবার করে আদালতকে ইন্টারভিউ করতে হয়েছে, অর্থাৎ ইলেকশন কমিশনের ভূমিকাটা কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে থাকেনি আমাদের দেশে। এমত অবস্থায় কোনো রাজনৈতিক দল যদি একটা গ্যালারি শো করার জন্য এটা করে, তাহলেও কিছু মানুষের কাছে তার একটা ভ্যালিডেশন হয়ে যায়। যদি ইলেকশন কমিশন প্রথম থেকে প্রশ্নের ঊর্ধ্বে থাকতো, তাহলে আজকে হয়তো এটা যদি গ্যালারি শো হতো, মানুষ এটাকে অনেক আগে এটাকে প্রত্যাখ্যান করতেন। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের দেশে দেখো, রাজনৈতিক দলের রাজনৈতিক স্বার্থ থাকবে যে কোনো দলের, কিন্তু ইলেকশন কমিশনের মতো একটা বডি যখন রাজনৈতিক স্বার্থে পরিচালিত হয়, তখনই এই পরিস্থিতিগুলো হওয়ার সুযোগ তৈরি হয়।
একেবারে যেখানে বারবার করে উঠে আসছে এই স্ট্রং রুম ঘিরে সংঘাতের পরিস্থিতি এবং মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে উপস্থিত হয়ে যাওয়া, স্ট্রং রুম আগলে রাখা, বারবার যে প্রসঙ্গ উঠে আসছে, এর মধ্যেই আজকে কাউন্টিং এজেন্টদের নিয়ে রীতিমতো ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 10 সেকেন্ড লোডশেডিং হলে 50টা ইভিএম বদলে দেওয়া হতে পারে। ভোট গণনার আগে এমনই আশঙ্কা করে কাউন্টিং এজেন্টদের সতর্ক করে দিয়েছেন তৃণমূল নেত্রী। একই সঙ্গে 200-র বেশি আসনে তৃণমূল জিতবে বলেও দাবি করেছেন তিনি। সার্টিফিকেট না দিয়ে কাউন্টিং টেবিল ছাড়বেন না নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন প্রতিবেদন, তারপর আসছে আলোচনা। 200-র বেশি আসনে জিতবে তৃণমূল। ভোটের ফল ঘোষণার যখন মাত্র একটা দিন বাকি, তার আগে শনিবার দলের কাউন্টিং এজেন্টদের বৈঠকে এই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 225-30 নিয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ফিরে আসছে। তারা আচরণ বলে দিচ্ছে যে তারা হারছেন। পরিবর্তন না প্রত্যাবর্তন, কোন দিকে রায় দিয়েছে পশ্চিমবঙ্গবাসী তা স্পষ্ট হবে সোমবার। তার আগে স্ট্রং রুম নিয়ে চরমে পৌঁছেছে স্নায়ুযুদ্ধ। শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের স্ট্রং রুমে গিয়ে প্রায় 4 ঘন্টা থেকেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে গণনাতেও এতটুকু ঢিলে দিতে চাইছে না তৃণমূল শীর্ষ নেতৃত্ব। শনিবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, তৃণমূল নেত্রী সতর্ক করে দেন, ভোর 5টায় গণনা কেন্দ্রে পৌঁছে যাবেন, বাইরের খাবার নেবেন না, কেউ কিছু মিশিয়ে দিতে পারে। যদি দেখেন 200 থেকে 300 ভোটে বিজেপিকে জিতিয়ে দেওয়া হচ্ছে, সেখানে পুনর্গণনা করতে বলবেন। যদি ইভিএম হ্যাক করে কাউকে ছাড়ব না। বিজেপি মানসিকতার কিছু ডেটা অপারেটর নেওয়া হয়েছে। আপনি 4000 জিতছেন, কিন্তু 2000-এ হারছেন বলে দেখিয়ে দেওয়া হতে পারে। স্লো কাউন্টিং করতে পারে, মধ্যরাত পর্যন্ত হতে পারে। পাশাপাশি তৃণমূল নেত্রী বলেন, গণনা কেন্দ্রে 10 সেকেন্ডও যেন লোডশেডিং না হয় দেখবেন। 10 সেকেন্ডে 50টা মেশিন পাল্টে দিতে পারে। যদি কোথাও লোডশেডিং হয়, দলীয় নেতৃত্বকে জানাবেন। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাবধান করেছেন নন্দীগ্রাম মডেলকে। মনে করুন আজকে এই বাড়িতে বসে কাউন্টিং হচ্ছে, এর ট্রান্সফরমারটা রাস্তার 100 মিটার বা 150-200 মিটার দূরে একটা ট্রান্সফরমার। আমি যখন শুভেন্দু অধিকারী 1:1 জিজ্ঞেস করি, সে ওই 1:1-এ আমাকে বলেছিল অনেক কায়দা করে, মানে ম্যানিপুলেশন করে আমি জিতেছি। শুভেন্দু অধিকারী কোট অ্যান্ড কোট। মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে নন্দীগ্রামে হেরেছেন, তারপর থেকে উনি লোডশেডিং করে স্বপ্নের মধ্যেও জেগে ওঠেন বলে আমি শুনেছি। তো স্বাভাবিকভাবে 5 বছর পরও কেন, 15 বছর 20 বছর পরেও এই লোডশেডিংয়ের স্মৃতি তার মানস থেকে যাবে না, তার মাথা থেকে যাবে না। তো সেই জন্য ভয় পাচ্ছেন। 10 সেকেন্ডের মধ্যে 50টা মেশিন, অদ্ভুত তথ্য দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, সার্টিফিকেট না নিয়ে টেবিল ছেড়ে ওঠা যাবে না। কোথাও যদি এজেন্টকে বসতে না দেওয়া হয়, তখনই সেখানে প্রার্থীকে পৌঁছে যেতে হবে। পোস্টাল ব্যালটকে হালকাভাবে নেবেন না। জয়ের ব্যবধান কম হলে সেখানে পোস্টাল ব্যালট পুনর্গণনার দাবি জানাতে হবে। লাস্ট অবধি আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো, ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। যখন দেখবেন আপনাকে ওয়াশরুমে যেতে হবে বা আপনাকে খাবার খেতে যেতে হবে, একদম স্ট্রেট মনে রাখবেন, একজনকে বসিয়ে বিশ্বস্ত, যাতে যাকে কেউ টাকা দিয়ে কিনতে না পারে, তবেই যাবেন। সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, কাউন্টিং টেবিলে ইভিএম এর ব্যাটারি চেক করবেন। ব্যাটারির চার্জ 70% থাকলে ভিভিপ্যাট কাউন্টিং এর দাবি জানাবেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এবার জেলাভিত্তিক কাউন্টিং অবজারভার নিয়োগ করছে তৃণমূল। ব্যারাকপুর দমদমে গণনা চলাকালীন তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্বে থাকবেন রাজ্যসভার সাংসদ ও প্রাক্তন ডিজিপি রাজীব কুমার। বিজেপি অনেক রকম কায়দা করতে চাইবে, তার জন্য প্রতিষেধকের ব্যবস্থা, সাবধান থাকার ব্যবস্থা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। এইবার নির্বাচনে পোস্টাল ব্যালট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এবার খুব ক্লোজ ফাইট হচ্ছে বলে আমার মনে হচ্ছে। কোনো ক্ষেত্রে এই টাইট ফাইটের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই পোস্টাল ব্যালটে কারচুপি করে, কারণ যেহেতু মেশিনারিটা ওদের আর ওরা ওদের, তাদেরকে দিয়ে একটা কারচুপি করার চেষ্টা করছে তারা। এগুলো সবই উদ্দেশ্য হচ্ছে কর্মীদের মনে, অর্থাৎ যারা গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্ট হিসেবে যাবেন, তাদের মনে কনফিডেন্স বা আত্মবিশ্বাস আনার জন্য। ভোটের সময় আক্রান্ত দলীয় কর্মীদের পুরস্কৃত করার ঘোষণাও এদিনের বৈঠকে করা হয়। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে আবার আলোচনায় উঠে আসছে নন্দীগ্রাম এবং লোডশেডিং, যেখানে তৃণমূল বারবার দাবি করে যে নন্দীগ্রামে লোডশেডিং করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছিল।
আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন এই লোডশেডিং প্রসঙ্গ নিয়ে, মানে যেখানে কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়াল মিটিং করলেন, যে 10 সেকেন্ড লোডশেডিং হলে 50টি ইভিএম বদলে দেওয়া হতে পারে। দেখুন, এইগুলো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ রাজনৈতিক কুশলী দক্ষতা। পশ্চিমবঙ্গের রাজনীতিকে মমতা বন্দ্যোপাধ্যায় যত ভালোভাবে চেনেন, ওই যত বড় কেন্দ্রীয় মন্ত্রী হোক তার পক্ষে সম্ভব নয়, তার পক্ষে এইভাবে জানা সম্ভব নয়। উনি ওনার শরীরী ভাষা নিয়ে অনেকেই অনেক কিছু বলছেন, কিন্তু একই সঙ্গে আমি বলছি উনি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত হার মানতে না যাওয়া একজন মহিলা, শেষ মুহূর্ত পর্যন্ত হার মানতে না যাওয়া মহিলা। এবং তিনি এই যে ন্যারেটিভটা ওদের কাছে বোঝালেন, অর্থাৎ কিছু মানুষ এখনো বিশ্বাস, মানে আমি তৃণমূলের কিছু মানুষ, নির্বাচনে তো শুভেন্দু অধিকারী জিতেছেন এবং সেই জয়কে আমরা সবাই মেনে নিচ্ছি, কিন্তু তৃণমূলের কিছু মানুষ এখনো বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় লোডশেডিংয়ে হারেননি, তাকে জোর করে লোডশেডিংয়ে তিনি যে হেরেছেন এই কথাটা তার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া এবং তার ক্যারিজমাকে চর্চা করা, এইটা আজকের লক্ষ্য ছিল। দ্বিতীয়ত তিনি বলছেন, অর্থাৎ কি কি হলে কোন সময় পর্যন্ত তারা থাকবে, এই যে প্রত্যেকটা ট্রান্সফরমারের কাছে কোন সেনাপতির উপর কোনো বিশ্বাস করছেন না উনি, কোন সেনাপতির উপর বিশ্বাস, উনি নিজেই আজকে সেনাপতি। অর্থাৎ ওয়াটারলু ব্যাটলের শেষ দিকে নেপোলিয়ানের যেরকম, আপনারা অন্যভাবে নেবেন না, আমি সেটা মিন করতে চাইছি না যে ওয়াটারলু ব্যাটল হেরে গেছিলেন, আমি নেপোলিয়ান যেভাবে নিজে সেনানায়ক হয়ে কোনো সেনাপতির উপর আর ভরসা করেননি, ঠিক তেমনিভাবে উনি আজকে লড়াই শুরু করে দিয়েছেন এবং সেই লড়াইয়ের পথেই উনি এক এক করে বোঝাতে শুরু করেছেন কার কি দায়িত্ব। ফিল্ড লেভেলে মুখ্যমন্ত্রী ছিলেন, মানে এখন তো আর সেই মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রী নন, ইনি নির্বাচন হয়ে গেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে এই রকম এতদিনের ক্যারিজমা যার আছে তিনি তাদেরকে বোঝাচ্ছেন একটা সাধারণ কর্মীকে। যেমন করে একটা গল্প আছে যে নেপোলিয়ান নাকি সেনাদের মধ্যে অধীনে বিক্ষোভ হচ্ছিল, নেপোলিয়ান নাকি হাত গিয়ে তাদেরকে নাম ধরে ধরে হ্যান্ডশেক করেছিলেন এবং গোটা বিক্ষোভটা মিটে গিয়ে তারা সঙ্গে সঙ্গে চলে এসেছিল। ঠিক তেমনি করে প্রত্যেকটা গ্রাউন্ড লেভেল কর্মীর সঙ্গে উনি আলোচনা করছেন, এটা তাদের মনোবল সাংঘাতিক বাড়িয়ে দিল, সাংঘাতিক চার্জ করলো। এবং শরীরী ভাষা দেখে কিছু বুঝবেন না, বুঝবার চেষ্টা করবেন না, শরীরী ভাষাতে উনি যে কী ছবল মারতে পারেন, ইউ ডু নট হ্যাভ এনি আইডিয়া। আমি বলতে পারি একটাই, যে ক্যারিজম্যাটিক লিডার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের না সারা ভারতের একজন অন্যতম নেত্রী, এবং সেই নেত্রী হিসেবে তার যে পদক্ষেপ, প্রত্যেকটা পদক্ষেপ ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং সেখানে শুধু হেসে মস্করা করে বা একটা ট্রোল করে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হারিয়ে দেওয়া যাবে না, এইটাই আমার মূল বক্তব্য। একদম, যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই আজকে কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীদের একাধিক বার্তা দিচ্ছেন, তখন আবার আরও একটি তথ্য সামনে আসছে, তা হলো ভোট গণনায় এবার রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব দিয়েছে তৃণমূল সাংসদ এবং প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব। ব্যারাকপুর এবং দমদমে গণনা চলাকালীন তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্বে থাকছেন রাজীব কুমার, অর্থাৎ প্রাক্তন ডিজিপি। তাহলে মানে সায়ন্তন দা, মানে কাজটা আরো কঠিন হয়ে গেল না, মানে নজরদারিটা আরো করা হলো। নজরদারি করার কি আছে, রাজীব কুমার ব্যুরোক্র্যাট ছিলেন, এখন তৃণমূল কংগ্রেসের এমপি। আমি ওনারা অতীত নিয়ে আলোচনা করতে চাই না, এটা ওনাদের দলের ব্যাপার। সে রাজীব কুমারকে দেবে না রামবাবুকে দেবে না শ্যামবাবুকে দেবে, আমাদের দলেরও বিভিন্ন নেতাকে বিভিন্ন ভোট গণনা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা হয়তো প্রেসে আসেনি, কিন্তু আমার কাছে সে লিস্ট আছে। প্রশ্নটা হচ্ছে, যেটা আলোচনা হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় হারতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নন্দীগ্রামে হারার আগেও হেরেছেন, ব্যক্তিগতভাবে যাদবপুর লোকসভায় হেরেছেন, কাজে এই প্রথমবার হেরেছেন নন্দীগ্রামে এমন নয়। আর প্রত্যেকবার যখন উনি বিরোধী দলের ছিলেন, আমাদের সঙ্গেও জোট ছিল, উনি প্রত্যেকবারও করতেন যে উনি জিতছেন, কিন্তু জিততে পারেননি। আসলে সমস্যা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আর বিশ্বাস করছেন না। এতদিন করতেন, ক্যারিশমাটা ছিল, মানুষ মনে করতেন সবাই চুরি করতে পারে, মমতা ব্যানার্জি চুরি করতে পারে না। তার জন্য তৃণমূলের নেতারা, প্রদীপ্তবাবুরা, যখন জানি না প্রদীপ্তবাবু দলে ছিলেন কিনা, 2010, 2011 কুচবিহার থেকে কাকদ্বীপ নীল পাড় সাদা শাড়ি থাকতো, নিচে লেখা থাকতো সততার প্রতীক। এখনো নীল পাড় সাদা শাড়ি আছে, সততার প্রতীক তৃণমূলের কোনো নেতার ক্ষমতা নেই ওই ছবির নিচে লেখার, কারণ
তার বিরুদ্ধে এখন মানুষ চলে গেছে, ক্যারিশমা নেই আর। বিজেপি করেন তো, ফলে স্বাভাবিকভাবে যখন শুভেন্দু দ্বারা সামনে চলে আসে তখন শান্তুদ্দার একটু মনে করতে অসুবিধা হয় যে প্রদীপ্ত বাবুরা ছিলেন কি ছিলেন না, ওটা জানা না জানারই কথা। দ্বিতীয় কথা হচ্ছে সাইকোলজি, বডি ল্যাঙ্গুয়েজ আমরা না 2021 সালেও দেখেছিলাম আপ কি বার 200 পার, এবং ক্যাবিনেট গঠন হয়ে গেছিল, কে শিক্ষামন্ত্রী হবে কে কৃষিমন্ত্রী হবে বিজেপি বানিয়ে নিয়েছিল। তখনও এরকম সভাতে হয়তো তখন সায়ন্তদা একটু কম আসতেন কারণ তিনি ক্যান্ডিডেট ছিলেন, তখন দেখা যেত যে ওরা বলছে এই তো হেরে বসে আছে 77। না আমি হয়তো বললাম, আমিও তোমাদের ব্যাপারে অতটা খেয়াল রাখতে পারি না। 2021 সালে ও সাইড লাইন ছিল, আচ্ছা 2021 সালে আপকি বার 200 পার 77, তাহলে 177 বলে গেছে অমিত শাহ আর শুভেন্দু অধিকারীকে বলে গেছে 170, তাহলে ওই পার্সেন্টেজে এখানে 60-এর কাছাকাছি থাকবে বলে আমরা মনে করছি। এবং আমার স্যারের কথা শুনে দুটো দিক মনে হলো। অবশ্যই অবিসংবাদিত একজন নেত্রী আমাদের, আমি শেষ করবো, অবিসংবাদিত নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমার শুনে মনে হলো স্যার বোধহয় মিটিংয়ে ছিলেন, মিটিংয়ে থেকে বুঝেছেন যে সেই ওয়াটারলুর মতন কে ব্যাটনটা নিচ্ছে। ঠিক আছে, দেখুন একটা কথা, প্রথম কথা রাজীব কুমারকে উনি দায়িত্ব দিয়েছেন, তাতে আমাদের বলার কিছু নেই। রাজীব কুমার পুলিশের উর্দি পরেই তৃণমূলের হয়ে ভোটে এত দায়িত্ব পালন করেছে যে এখন তৃণমূলের নেতা হয়ে তৃণমূলের দায়িত্ব পালন করবে, এতে আর আমাদের অবাক হওয়ার কি আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল যা বক্তব্য বুঝলাম যে ভাই লোডশেডিং হলে অনেক ব্যালট বক্স পাল্টে যেতে পারে, তাই তো লোডশেডিং করবেন না, মিটে গেল। আরে ইলেকশন কমিশনের হাতে তো খালি ইলেকশন কেন্দ্রিক রাজ্যের পুলিশ ব্যবস্থা রয়েছে, বিদ্যুৎ দপ্তর তো আপনার হাতেই রয়েছে, স্টেট ইলেকট্রিসিটি বোর্ড হতে পারে, কলকাতায় সিএসসি হতে পারে, তো আপনার লোকেরাই রয়েছে, করবেন না লোডশেডিং। বলতেন নাকি জ্যোতিবাবুর আমলে লোডশেডিং হতো, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে পশ্চিমবাংলা থেকে লোডশেডিং উঠে গেছে, আর তারপর ভোটে হেরে গিয়ে লোডশেডিং এর গল্প শোনালে হবে? দলীয় কর্মীদের তুমি বলবে, আমি যে দলীয় কর্মীদের তিনি নির্দেশ দিচ্ছেন যে ট্রান্সফরমারের কাছে গিয়ে বসে থাকুন, পাহারা দিন। দেখুন ওরা ট্রান্সফরমারের কাছে বসে থাকুক, ওরা গাছের ডালে বসে থাকুক, ওরা পাঁচিলে বসে লেজ নাড়াক, আমার সেখানে বলার কিছু নেই। আমার কথাটা হচ্ছে যে লোডশেডিং হবে কি হবে না এটা তো স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ঠিক করবে। তা আপনার যে নিজেদের দলের যে সরকারি কর্মচারীদের উপর এত আস্থা যে সুপ্রিম কোর্টে গিয়ে বলে আসছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে দিয়ে ভোট গণানো যাবে না, রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে ভোট গণাতে হবে, তো সেই রাজ্যের সরকারি কর্মচারীরাই তো আরও টেবিলে থাকবে, আরও টেবিলে থাকবে, সেই রাজ্যের সরকারি কর্মচারীরাই তো আপনার স্টেট ইলেকট্রিসিটি বোর্ড চালাচ্ছে। সুতরাং শুধু লোডশেডিংয়ের গল্প শুনিয়ে লাভটা কী আছে? আমি সত্যি এর পেছনে লজিকটা বুঝতে পারছি না। তবে এই যে একটা কথা আমি দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সার্টিফিকেট না নিয়ে কেউ যাবেন না। আচ্ছা পঞ্চায়েত আমাদের মনে আছে জলপাইগুড়িতে আপনারাও দেখিয়েছিলেন সেই ঘটনা, সার্টিফিকেট নিয়ে জিতে আমাদের প্রার্থী জয়ী সার্টিফিকেট নিয়ে বাড়ি চলে গেছে, তারপরে তৃণমূল নেতাও নয় খাকি উর্দি পরা পুলিশ তার বাড়িতে গিয়ে সেই সার্টিফিকেট ছিনিয়ে এনে আবার গণনা কেন্দ্রে ফেরত এনে তার বদলে তৃণমূলের লোকের নামে, সে হেরে গেছে তৃণমূলের যে লোক, তার নামে সার্টিফিকেট ইস্যু করিয়ে সেই পঞ্চায়েত দখল করেছে। সুতরাং এই যখন তৃণমূলের লোকেদের মুখে এই সমস্ত কথা আমরা বলতে শুনি না যে গণনা টেবিল ছাড়বে না, রাজ্যের সরকারি কর্মচারীদের দিয়ে গণনা করাতে হবে, সার্টিফিকেট না নিয়ে বাড়ি যাবে না, তখন সত্যি পঞ্চায়েত আর পুরসভাগুলোর কথা মনে পড়ে। মানে কতটা নির্লজ্জ হলে তৃণমূল যদি আজকে বলতো যে শ্রীলঙ্কা থেকে আর পাকিস্তান থেকে আর বাংলাদেশ থেকে লোক এনে ভোট গোনাও, তাও একটা মানে ছিল। এটা কোন মুখে বলে যে রাজ্য সরকারি কর্মচারীদেরকে দিয়ে ভোট গোনাও? রাজ্য সরকারি কর্মচারীরা কেমন ভোট গুনেছে আমরা পঞ্চায়েতে দেখিনি আমরা? হ্যাঁ ঠিক আছে, এবার আমাকে বলতে বলেছে, আমি বলছি যে এই অনেক কিছু দেখেছে, কিন্তু শতরূপ আর আমার বয়সের খুব বেশি ডিফারেন্স হয়তো না, কিন্তু 2011টা আগে বোধহয় যা যা হতো সেগুলো ভুলে গেছে। কিন্তু এখনো অবধি 21 সাল 19 সাল সেখানে তাদের নেতারা বলেছে অনেক ভালো ভোট হয়েছে, কিন্তু তারপরেও নিজেদের শূন্য করে বামের তলায় দিয়ে দিয়েছে যাতে রাম হয়ে যাওয়া যায়। তারপরে তাদের গাছেও দেখা যাচ্ছে না, আমাদের তো তাও গাছে বাজে দেখা যায়, ওরা কোথায় গিয়ে লেজ নাড়াচ্ছে সেটা এখনো বুঝতে পারিনি। আমি সলিলদার কাছে আসব। সলিলদা আবার সেই ঘুরে ফিরে এলো নন্দীগ্রাম প্রসঙ্গ এবং মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন কর্মীদের যে ট্রান্সফরমার দিয়ে পাহারা দিন। সলিলদা কি পাহারা দেবে বলো? আবার তো সেই রিচার্জ করছে কর্মীদের, ট্রান্সফরমারে হাত ফাত না ঢুকিয়ে দেয় এদের, কর্মীদের বুস্ট আপ করছে, সবাই বলেছে বারকে ট্রান্সফরমারে হাত দিয়ে। আর এখানে নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন দমদম ব্যারাকপুরে দায়িত্ব পেলেন কে? রাজীব কুমার। দেখো আমার কেন মানে সেটাই আপনার কাছে পশ্চিমবাংলার প্রাক্তন ডিজিপি সম্পর্কে কিছু বলার মতো সেরকম ইম্পার্টিনেন্স আমার নেই, আমি কোনো তার সম্পর্কে কোনো মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখলাম। আর লোডশেডিং, আর লোডশেডিং এর গল্প তো সে বহু বছর থেকে শুনে আসছি। বিগত দু দশক 3 দশক থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর গলাতে, উনি যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখন থেকে শুরু করে গত 1.5 দশক থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এই লোডশেডিংয়ের গল্প শুনে আসছি। কারণ কি, নন্দীগ্রামে লোডশেডিংয়ে আমরা সবাই দেখেছি নন্দীগ্রামে কি ঘটনা ঘটেছিল।
কখন লোডশেডিং ঘটলো, কখন উনি হাঁটুতে ইনজুরি পেলেন, কোথায় উনি চিকিৎসা করালেন, কি করে উনি ভালো হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন, সেটা সবাই দেখেছে। সংবাদ মাধ্যম তখন এত অ্যাক্টিভ ছিল যে সংবাদ মাধ্যমে আমরা সবকিছু দেখেছি, সবাই জানে, এবং অ্যাঙ্কার হিসেবে তোমরাও সবাই জানো। রবীন্দ্রনাথ স্যার যে কথাটা বললেন না, মনে হয় ওটাই একদম, ঠিক কথা। একদিকে এরকম একটা স্ট্রং রুম ব্যক্তিকেন্দ্রিক নিয়ে চলে না। সংঘাত, ফলতায় উত্তপ্ত পরিস্থিতি, তার উপর কাউন্টিং, 1.5 দিন কাউন্টিং এজেন্টরা কিভাবে দায়িত্ব পালন করবেন তা একেবারে বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরই মধ্যে দেখুন, মাঝে আর একটা মাত্র দিন রয়েছে, সোমবার ফল ঘোষণা, আর শেষ মুহূর্তে চলছে একেবারে আসন জয়ের দাবি নিয়ে স্নায়ুর লড়াই। দেখুন, 4 मई को केवल परिणाम नहीं, परिवर्तन आएगा। 226 क्रॉस করব 2026-এ। 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा। आगामी दिन बीजेपी के 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে দিচ্ছি। ভোট ঘোষণার আগে থেকেই আসন জয় নিয়ে দাবি পাল্টা দাবিতে সপ্তমে উঠেছিল তরজার সুর। তারপর ভোট শেষ হয়েছে, সোমবার হবে ফল ঘোষণা, কিন্তু শেষ মুহূর্তেও চলছে আসন জয়ের দাবি নিয়ে স্নায়ুর লড়াই। এই অবস্থায় কোন আসনে কে জিততে পারে তা নিয়ে একটি নথি সামনে এনে চাঞ্চল্যকর দাবি করলেন কুণাল ঘোষ। কোনো নাম বলবো না, কোনো একটি রাজনৈতিক দল তাদের অভ্যন্তরীণ শীর্ষ বৈঠকে প্রত্যেকটি সিট ধরে ধরে তারা একটি তাদের মূল্যায়ন করেছেন। তাদের শীর্ষ নেতৃত্ব যারা পশ্চিমবঙ্গে থাকেন না, তাদের মতামত নিয়ে তারা 6 জন মিলে এটা তৈরি করেছিলেন। তারা যেটা করেছেন তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিপুল গরিষ্ঠতা নিয়ে ফিরছে এবং ভারতীয় জনতা পার্টির মূল টার্গেটেড সিট 78-এর বেশি উঠছে না। তৃণমূলের কার্যকর্তারা কাউন্টিং হলের বাইরে যে ভিড় জমাতো, গুন্ডামি করত, সেখানেও যেতে চাইছে না। যে কারণে এখন বারবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের সব নেতাকে এটা বোঝাতে হচ্ছে যে আমরা জিতছি, বিজেপি হারছে, তার পরিপ্রেক্ষিতে এই সমস্ত দলিল এসছে। আসল কিচ্ছু নয়, ওগুলো নিজেরা তৈরি করে কার্যকর্তা ভোলানোর জন্য এই সমস্ত বিবৃতি ছাড়া আর কিচ্ছু নয়। তৃণমূলের জয় নিয়েও এদিন নতুন ভবিষ্যৎবাণী করেন কুণাল ঘোষ। আমরা তো বলছি 230+, কিন্তু আমাদের বিরোধীরাও নিশ্চিত 200-র বেশি আসন 225-30 নিয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ফিরে আসছে। আমরা বলছি 230-এর বেশি পাবে, সেরকম হলে 250-র কাছাকাছি যাবে, 200-র বেশি তো পাবেই। আমি একজন তৃণমূল কংগ্রেস নেতাকে জানি, যিনি এক জায়গায় বলেছেন, আমি নাম নিচ্ছি না তার, কারণ নাম নিলে তিনি বলেন যে প্রমাণ করার জন্য, তিনি বলেছেন আমরা 100টা পেলেই অনেক। আর তিনি নিজেও দাঁড়িয়েছেন, তিনি বলছেন আমি 5000-এ জিতলে পরে নিজেকে ভাগ্যবান মনে করব। আমি তো হলফ করে বলতে পারি এই ধরনের কোনো মিটিং হয়নি। আমার কাছে একটা টিকিট এসে পৌঁছেছে, তাতে এ ব্যানার্জি নামে একজন প্যাসেঞ্জার আছেন, 4 তারিখের সন্ধ্যেবেলার টিকিট, দুবাই হয়ে USA। কুণালবাবু ভালো বলতে পারবেন তারও টিকিট আছে কিনা এই ধরনের কোনো। অন্যদিকে ফল ঘোষণার আগে তৃণমূলের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। বিধানসভা ভোটের 294টা আসনের রেজাল্ট যে হবে, কোনো দল, শাসক দল তৃণমূল বা বিরোধী দল বিজেপি, কেউই 148-এর ধারে কাছে পৌঁছাতে পারবে না। আমার যে সংখ্যা আসবে সেই সংখ্যার উপরে রাজ্য সরকারকে নির্ভর করতে হবে। হুমায়ুন কবির অত কমজোরে লোক আছে যে ডাক ব্যাচ চলে যাবে, হাঁটু গাঁটতে হবে সে, যে ভুল করেছে। তখন দেখবো মানুষের স্বার্থে কান ধরে যদি দুবার উঠবোস করে যে যা করেছি ভুল করেছি, মানুষকে অহংকার দেখি ভুল করেছি, এসব কথা দেখুন আমি কোনো মন্তব্য করব না। একজন অপ্রাসঙ্গিক, হুমায়ুন কবিরের সম্বন্ধে আপনি যখন কথা তুললেন, একজন অপ্রাসঙ্গিক, অপাঙ্ক্তেয়, অনাবশ্যক রাজনৈতিক ব্যক্তিত্ব হচ্ছেন হুমায়ুন কবির এই পশ্চিমবঙ্গে বর্তমানে। প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, এখন উত্তরের অপেক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।
বিশ্বনাথ, একদিকে স্ট্রং রুম নিয়ে স্ট্রং সংঘাত, তার মধ্যে এই মানে ভোটের রেজাল্ট কি হবে অর্থাৎ কে কটা আসন পাবে তা নিয়ে দাবি পাল্টা দাবিতে তো কেউ পিছিয়ে নেই। কারণটা হলো কাল রাত্রি অনেক বড় বেশি। আমি এই কাল রাত্রি এত বেশি দেওয়া হয়েছে না, ইলেকশন কমিশন দিয়েছে, হয়তো ইলেকশন কমিশন ভেবেছিল যে প্রচুর রিপোল করতে হবে, তার জন্য এত কাল রাত্রি রেখেছে। ফলে এই সময়টা তো রাজনীতি নেতারা চুপ করে থাকবেন কেন? তারা প্রচারে থাকবেন, তারা কর্মীদের উৎসাহিত করবেন, ভাই হারিনি, হারার আগে কেউ বলেনি কি যে আমি হেরেছি। কিন্তু যেটা হচ্ছে আমাদের জন্য ইন্টারেস্টিং বিষয়টা, অনেক ছোট ছোট ন্যারেটিভ তৈরি হচ্ছে আর তার কাউন্টার ন্যারেটিভ তৈরি হচ্ছে রাজনীতিতে ক্রমশ। কিন্তু তুমি যদি লক্ষ্য করো, কৌশল পাল্টা কৌশল এমন একটা স্তরে চলে গেছে যে যেটা অনেক ক্ষেত্রে নীতি নৈতিকতার ধার ধারে না। ধরো হয়তো আমি জানি না অন্য রাজনৈতিক দলের মানে কি মূল্যায়ন, তারপরেও আমি একটা কাগজ দেখিয়ে বলে দিলাম যে এইটা হলো ওদের ওরা ভাবছে 78টা আসন পাবে। উল্টো দিকে বিজেপিও তার মতন করে, যেমন এই সুকান্ত বলছিল আমার কাছে একটা টিকিট এসছে এ ব্যানার্জির নাম করে, সে চলে যাবে। ফলে এগুলো বুঝতে পারছো, এগুলো নীতি নৈতিকতার বাইরে গিয়ে ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ তৈরি করার যে রাজনীতি, এই রাজনীতি খুব সুস্থ রাজনীতি আমি একেবারেই মনে করি না। কিন্তু এটা পার্ট অফ দ্য পলিটিক্স। তোমাকে আমি দুটো জায়গা একটু বলতে চাইছি। একটা হলো যে খুব সিরিয়াস লেভেলে কিন্তু একাধিক স্তর যদি সেন্ট্রাল ফোর্স তৈরি না করে কাউন্টিং সেন্টারে, তাহলে কিন্তু যে কোনো হুলিগান বা হুলিগানদের দ্বারা কিন্তু মানে ক্ষোভ বিক্ষোভ সমস্যা তৈরি হতে পারে। আমি কিন্তু সেদিন দেখছিলাম যে শেখওয়াত মেমোরিয়াল যে স্কুলটা, সেখানে সেই স্কুলের মধ্যে যেভাবে লোকে ঢুকে যাচ্ছিল, মানে কাছাকাছি প্রায় চলে যাচ্ছিল, তারপরে ওরা আউটার মানে সার্কেলটা বাড়িয়েছে নিরাপত্তার। ফলে নিরাপত্তার জায়গাটা কিন্তু একাধিক সার্কেলে রাখা উচিত, অন্তত 1 কিলোমিটারের মধ্যে যাতে কেউ না ঢুকতে পারে সেটা নিশ্চিত করা উচিত ইলেকশন কমিশন। এটা গেল এক। আর দ্বিতীয় হলো যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু আমি জোর হাতে অনুরোধ করবো, একজন অধ্যাপক দিনের শেষে 25 বছর ধরে এর মধ্যে যুক্ত আছি, আমি বলবো যে দেখুন, যে মানে নির্বাচনের সময় আপনারা একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন, একে অপরের বিরুদ্ধে কথা বলতে হয়েছে, অভিযোগ করতে হয়েছে, পাল্টা অভিযোগ করতে হয়েছে, নানা কথা বলতে হয়েছে, তিক্ততাও হয়েছে, কিন্তু এখন শান্তির বাণী দিন দয়া করে। 2021-এ দেখেছি 5 দিনের মধ্যে 54টা মানুষের কিভাবে মৃত্যু হয়েছিল, হাজার হাজার লোক বাড়ি ছাড়া হয়েছিল, মানে বহু মহিলা ধর্ষিত হয়েছিল। এই ছবি আর ফিরে প্লিজ আনবেন না। ফলে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, শুভেন্দু অধিকারী হোক, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, সুকান্ত মজুমদার হোক, বা অন্য যে কোনো রাজনীতিবিদ হোক, সুজন চক্রবর্তী হোক, সবার কাছে একটাই অনুরোধ, মানে যতটুকু সময় বাকি আছে কাউন্টিংয়ের, সরকার ফরমেশনের, আপনারা দয়া করে আপনারা মানুষকে শান্ত থাকতে বলুন। আপনারা নিজেরাও এমন কোনো কথা বলবেন না, উত্তেজনার কথা বলবেন না, এবং আপনারা শান্তির বাণী বলুন। আমরা একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পেরেছি, আমরা একটা মানে পোস্ট ইলেকশন ভায়োলেন্স আমরা আর করতে চাই না। আমরা একটা হিংসামুক্ত বাংলা দেখতে চাই। আমরা কেন বাইরের রাজ্যের দ্বারা তিরস্কৃত হব, নিন্দিত হব যে পশ্চিমবাংলা একটা পলিটিক্যালি ভায়োলেন্স স্টেট। এবং দিল্লির থেকে বা দেশ বিদেশ থেকে বিভিন্ন সাংবাদিক এসে প্রথম প্রশ্নই করে যে এখানে তো হাই পলিটিক্যাল ভায়োলেন্স হয়, এখানে তো প্রাত্যহিক রাজনীতিতে হিংসা আছে। ফলে এই কথাটা কেন আমাদের শুনতে হবে? বাঙালি একটা উৎকৃষ্ট জাত যখন আমরা দাবি করি, কৃষ্টি সংস্কৃতির দিক থেকে উন্নত জাত বলি, তখন আমাদের রাজনৈতিক নেতারা কেন একটা ভায়োলেন্স ফ্রি বা হিংসামুক্ত রাজনীতি তৈরি করতে পারবে না? ফলে আগামী কয়েকটা ঘন্টা যে বাকি আছে, আমি বারবার অনুরোধ করবো রাজনৈতিক নেতাদের উচিত নিজেদের সংযম, কর্মীদের সংযম করা এবং সব সময় শান্তির বার্তা দেওয়া সর্বস্তর থেকে। একবার রায় যখন বাক্সবন্দী হয়ে গেছে, তারপরে আর উত্তেজনা ছড়ানোর কোনো মানে হয় না। বহু উত্তেজনা সবাই ছড়িয়েছে, মানে দুটো পক্ষই আমি বলবো যে একে অপরের বিরুদ্ধে বারবার উত্তেজনা ছড়িয়েছে। আমি আর সেগুলো উল্লেখ করে আরো উত্তেজনা তৈরি করতে চাই না। ফলে আমি চাইবো সমস্ত রাজনৈতিক দল শান্তির বার্তা দিক, কর্মীদেরকে সংযুক্ত করুক, এবং আমাদের যাতে 2021-এর মতন বহু মা যেমন সন্তান হারা হয়েছিল, বহু সন্তান যেমন তার পিতা হারা হয়েছিল, বহু মানুষকে যেমন বাড়ি ছাড়া হয়েছিল, শেষ পর্যন্ত হাইকোর্টে হস্তক্ষেপ করেছিল, সিবিআই তদন্ত করেছিল, এবং হাইকোর্ট সেই সময় বিখ্যাত উক্তি ছিল এ রাজ্যে শাসকের আইনে চলে, আইনের শাসন নেই।
এই পরিস্থিতি যাতে আর দ্বিতীয়বার রিপিট না হয় একেবারে উদ্বেগের জায়গা, আশঙ্কার জায়গা যেটা বিশ্বনাথ দত্ত বলছেন সেটা তো অবশ্যই, কারণ দেখুন ভোটটা শান্তিতে হলো, কিন্তু ভোটের পর এবং ফল বেরোনোর পর শান্তি বজায় থাকবে তো? আবার হিংসা হবে না তো? কারণ এই কেন বারবার বলছি, কারণ পশ্চিমবঙ্গেই তো বারবার হিংসার ছবি আমরা দেখেছি, আর সেখানেই আশঙ্কা উদ্বেগের জায়গাটা থেকে যায় যে ভোট পরবর্তী হিংসার ছবিটা ফিরে যেন না আসে। আর এই প্রসঙ্গে উঠে আসবে মামলার প্রসঙ্গ। একাধিক মামলায় এসআইআর বা ভোটের সময় আমরা দেখেছি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, যেমন ভোট গণনা মামলায় সুপ্রিম কোর্টে গেছে তৃণমূল এবং ধাক্কা খেল। কাউন্টিংয়ে কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়োগ নিয়ে যে তৃণমূলের আপত্তি ছিল সেটা খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। নির্বাচন কমিশনের দেওয়া 13 এপ্রিলের বিজ্ঞপ্তি অনুযায়ী তারা কাজ করবে। গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ নিয়ে তৃণমূলের করা মামলায় এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে বিভাজন আসছে কোথা থেকে? শনিবারের শুনানিতে এই প্রশ্নও তুলেছে সুপ্রিম কোর্ট। ফলে গণনা মামলায় হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা খেল তৃণমূল। This is the exclusive domain of Election Commission to ensure free and fair, peaceful election. Now, the Election Commission will have to take a call whom they will engage. Therefore, they have engaged the central government officials. There cannot be any basic ground to cause grievance of it. सुप्रीम कोर्ट ने कहा कि आप तो वहां सर्कुलर चैलेंज कर रहे थे, तो हमने कहा कि अब हम सर्कुलर नहीं चैलेंज कर रहे, हम तो कहते हैं कि उसको लागू करो। तो अब हमें उम्मीद है, और सुप्रीम कोर्ट ने ये कहा कि, और ये ऑर्डर है कि दी इलेक्शन कमीशन विल फॉलो द सर्कुलर इशूड बाय देम बोथ इन लेटर एंड स्पिरिट। সোমবার 294 বিধানসভা কেন্দ্রের গণনা হবে রাজ্যের 77টি কেন্দ্রে। সেখানে কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুধুমাত্র কেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হবে এই প্রশ্ন তুলে প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল, কিন্তু সেই মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শাসক দল। শনিবার সেই মামলার শুনানি হয় বিচারপতি PS নরসিমহা এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। এদিন সুপ্রিম কোর্টে তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল বলেন, ইতিমধ্যেই মাইক্রো অবজারভাররা রয়েছেন, এরপরও কেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের সুপারভাইজার বা কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করা হবে? তিনি আর্জি জানান গণনায় রাজ্য সরকারি কর্মীদেরও রাখা হোক। এরপরে আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় তৃণমূলের আইনজীবীকে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্টরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করবেন। প্রশ্ন তোলেন, তারা যদি কমিশনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে কাজ করেন তাহলে তারা কেন্দ্রীয় সরকারি কর্মী নাকি রাজ্যের, তাতে কি এলো গেল? গণনা কেন্দ্রে সমস্ত দলের এজেন্ট থাকবেন, তাহলে অসুবিধা কোথায়? বিচারপতি বলেন, কমিশনের কাছে কেন্দ্র রাজ্য উভয় পক্ষের কর্মীদের মধ্যে থেকে আধিকারিক বাছার অধিকার আছে। আদালতের আরও প্রশ্ন, নির্বাচন কমিশন যদি কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করেন তাতে অসুবিধা কোথায়? এই মামলায় অপর বিচারপতি PS নরসিমহা প্রশ্ন তোলেন, রাজ্য হোক বা কেন্দ্র, এরা সবাই সরকারি কর্মী, এই বিভাজন আসছে কোথা থেকে? এদিনের শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, সমস্ত গণনা কেন্দ্রের রিটার্নিং অফিসাররা রাজ্য সরকারের কর্মী। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত জানিয়ে দেয়, এই মামলায় আলাদা করে কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। নির্বাচন কমিশন 13 এপ্রিল যে বিজ্ঞপ্তি জারি করেছে সেটা মেনেই তারা কাজ করবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলবল যেভাবে ইলেকশনকে, নির্বাচনকে পরিচালনা করার চেষ্টা করতে চাইছিলেন, এতদিন তো নির্বাচন কমিশনের জন্য সেটা সম্ভব হয়নি। এবার কোর্টও সেটা আর সম্ভব হতে দিল না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলকে। এবং মুখ্যমন্ত্রীর কথা অনুসারে কল্যাণ ব্যানার্জি বারবার সুপ্রিম কোর্টে গিয়ে নন্দলাল হয়ে বাড়ি ফিরছেন, দু গাল লাল হয়ে গেছে। আমরা তো চাই পুরো বিষয়টা স্বচ্ছ হোক, স্বচ্ছতা থাকুক, এবং প্রতিনিয়ত এই যে কাউন্টিংয়েতে এত মানুষ থাকে, কাউন্টিং এজেন্ট যেমন থাকে, সুপারভাইজার থাকে, ওখানে পোলিং 3 জন আধিকারিক থাকেন। ঠিক আছে, আমরা সুপ্রিম কোর্টের যখন তারা রায় ঘোষণা করেছেন সেটাকে আমরা সে রায়ের বিরুদ্ধে তো বেশ কিছু বলার থাকে না, সেইভাবেই কাজটা হবে। সোমবার সকাল থেকে শুরু হবে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের ভোট গণনা। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, ABP আনন্দ। অর্থাৎ প্রদীপ্ত, তোমাদের মনে হচ্ছে যে জায়গায় তোমাদের আপত্তি ছিল,
যে যদি কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা থাকে তাহলে পক্ষপাত দুষ্ট হতে পারে, পক্ষপাত মুক্ত করার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিনিধি থাকা উচিত বা রাজ্য সরকারি কর্মচারীদের থাকা উচিত। কিন্তু এই রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের বিরুদ্ধেই তো তোমাদের দীর্ঘ অভিযোগ ছিল, তাহলে এরা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে করাতে পারবে গণনাটা, তাই তো? দেখো, ইতিমধ্যে তোমরা সারা দিন ধরে কপিল সিব্বালের যে ইন্টারভিউটা সেটা দেখিয়ে দিয়েছো। কপিল সিব্বাল একজন আইনজীবী হিসেবে পরিষ্কার করে দিয়েছেন যে তিনি সাধারণত আইনজীবী হিসেবে তার বক্তব্য কি কোর্টে হলো বা হলো না সেটা নিয়ে টিভিতে আসেন না, কিন্তু উনি দিনের শেষে টিভিতে এসছেন। এই প্রথমবার এসে তিনি বলেছেন যে অ্যাকচুয়াল ম্যাটারটা কী ছিল, কিছুক্ষণ আগেও তোমরা সেটা দেখালে। এই র্যান্ডামাইজেশন অফ সিলেকশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, এই বোথ যে ডিসিশনটা সেটা ইমপ্লিমেন্টের কথা কিন্তু তিনি সুপ্রিম কোর্টে বলেছেন, সেটা তিনি বললেনও। কিন্তু সুপ্রিম কোর্টে এই যে বিজেপির যিনি সভাপতি তিনি বলছেন যে নন্দলাল হয়ে ফিরে আসছেন, নন্দলাল হয়ে কিন্তু ওই 27 লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার যে প্রসেস সেখানে ইলেকশন কমিশন হয়েছে, সেটা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু মানুষের ভোটাধিকার ফেরানোর জন্য যে প্রক্রিয়াটা সেটা করতে সফল হয়েছি এবং আমরাই করেছি। কিন্তু মানে প্রদীপ্ত, তুমি যেটা বলছো কপিল সিব্বালের কথা, তিনি বর্ষিয়ান আইনজীবী, তিনি তার ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সুপ্রিম কোর্ট আজকে যেটা বলেছে যে যদি রাজ্যের সরকারি কর্মী হোক বা কেন্দ্রের সরকারি কর্মী, তারা তো নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে, তারা তো কাজ করতেই পারে, তো সেখানে অসুবিধাটা কোথায়? না, অসুবিধা এখন আর কিছু নেই তো। শুধু যদি কোথাও দেখা যায় ইলেকশন কমিশনের মাধ্যমে শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আসছে, মানে আগে ছিল, এখন র্যান্ডামাইজেশন অফ সিলেকশন প্রসেস, আমি খুব পরিষ্কার বললাম, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদেরও সমানভাবে র্যান্ডামাইজেশন অফ সিলেকশন প্রসেসে আনতে হবে। এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু। মানে অর্থাৎ প্রদীপ্তর কথা যেটা দাঁড়ালো যে আগে অসুবিধা ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট বলার পর সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সুপ্রিম কোর্টে কিন্তু বিরোধিতা করা হয়নি, এটাই বলা হচ্ছে। বেশ, শান্তনদা। না দেখুন, আমি পরিষ্কার বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি, প্রদীপ্ত যেটা বলছে ভুল তথ্য দিচ্ছে। অন্তত 10 দিন আগে আমার পরিচিত রাজ্য সরকারি কর্মচারীদের কাছে নির্দেশ চলে গেছে কাউন্টিং এজেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্টের, কাউন্টিং টেবিলে থাকার। একটা ইনফরমেশন প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস আপত্তি করেছিল সুপারভাইজার হিসেবে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িদের না রাখতে। কি করে বলেন? মানে ভাবুন, ওই চোরের মন বোচকার দিকে। তারা যেমন পঞ্চায়েত নির্বাচনে ওখানকার লোকাল সরকারি কর্মচারী বা আধা সরকারি কর্মচারীদের উপরে নানাভাবে প্রেশার ক্রিয়েট করে, যেটা শতরূপ বলছিল, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সার্টিফিকেট ছিঁড়ে ফেলে হারা তৃণমূল প্রার্থীকে জয়ী করেছে। একইভাবে ওরা ভেবেছে যে একইভাবে এরকম কখন এটা হতে পারে না। কারণ আজকে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে রাজ্য কেন্দ্র সরকারি কর্মচারীদের আজকের দিনে কোনো পার্থক্য নেই, সবাই নির্বাচন কমিশনের আন্ডারে। কখনো নির্বাচন কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাপয়েন্ট করেনি, এটা ভুল কথা। অলরেডি অ্যাপয়েন্টেড, সুপারভাইজার হিসেবে নয়। আর আজকে সুপ্রিম কোর্ট তেমন কোনো জাজমেন্টও দেননি যে রাজ্য সরকারি কর্মচারীদের অতিরিক্ত নিতে হবে। না, কিন্তু একাধিক প্রশ্ন তুলেছে মাননীয় বিচারপতিরা, একাধিক প্রশ্ন তুলেছে। কপিল সিবালের মতো বিশাল লয়ার, সে হেরে গেছে, তার হাতে ঘা লেগেছে। তৃণমূলের ফেভারে গেছে, আমি সম্পূর্ণ করবো। আচ্ছা বলো। এসআইআর আটকাতে গেছিল সুপ্রিম কোর্ট। এখন বর্তমানে দাদা বললেন সায়ন্তনদা বিজেপির বরিষ্ঠ একজন কার্যকর্তা। দাদা আমাকে বলতে প্লিজ। শান্তনদা বললেন যে মিথ্যে কথা, 10 দিন আগে চলে গেছে রিপোর্ট। আমি তোমাকে একটা কথা বলি, মেমো নাম্বার 161 MPM অ্যান্ড ডাব্লিউ সেল নর্থ 24 পরগনা 30/4/24 এরকম ভাবেই প্রত্যেকটা জেলায় গেছে। সেখানে কি বলছে? রিকোয়েস্ট ফর কিপিং দ্য অফিস ওপেন অন সানডে ডিউ টু ইলেকশন আর্জেন্সি। এটা ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026 রিগার্ডিং উইথ রেফারেন্স টু দ্য অ্যাবাভ ইউ আর রিকোয়েস্টেড টু কিপ দ্য অফিস ওপেন অন 3/5/2026 forthcoming Sunday under the jurisdiction of North 24 পরগনা। এরকম ভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গেছে। কেন? এই কাউন্টিং পার্সোনেলদের আমি বলে দিই, কাউন্টিং পার্সোনেলদের কেন পার্সোনেলদেরকে যাতে চিঠি দিতে যায়, সবাই চিঠি দিতে যায়। একটু বিরত করছি, আবার আসবো রোববার অফিস ওপেন রাখা হবে, তবে গিয়ে চিঠি দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বেশ।
আমি বলছি তাহলে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এত আপত্তি কেন রাজ্যের ছিলেন, যেখানে মীরা পান্ডেকে সুপ্রিম কোর্ট অব্দি দৌড়তে হয়েছিল? দেখুন, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে খালি আপত্তি ছিল তাই নয়, গত 2023 সালের পঞ্চায়েত ভোটে মনে থাকবে যে কেন্দ্রীয় বাহিনী বিনা পয়সায় পাওয়া যায় তাহলে সেই পঞ্চায়েত কেন্দ্রীয় ভোটে বাহিনীর জন্য যখন ভোটের দায়িত্বে থাকেন এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা, রাজ্য সরকারের কর্মচারীরা, তাহলে সেই ভোটটা নিরপেক্ষ। এক্স্যাক্টলি, আমি বলছি আমি 2023 সালে এরকম পরিস্থিতি আমরা দেখলাম বিনা পয়সায় কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে তা না করে এ বলছে আমরা আমাদের পছন্দ মতো 3টে রাজ্য থেকে টাকা দিয়ে আমরা বাহিনীর জন্য ভাড়া দিয়ে সেই রাজ্য থেকে আমাদের পছন্দ মতো পুলিশ আনবো। এই গেল, আপনাদের মনে করলাম। দ্বিতীয় কথা, রাজীব হাসিনা কোর্টে গিয়ে পরে সরি বলে আসলো যে আপনাদের নির্দেশ সত্ত্বেও আমি কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করিনি, তার জন্য আমাকে দয়া করে কোনো শাস্তি দেবেন না, আমি ক্ষমা চাইছি। আমি একটা কথা বলি, আমি এর আগে একবার বলেছিলাম বলার সময় যে পঞ্চায়েতের সময় আমরা দেখেছি রাজ্যের সরকারি কর্মচারীদেরকে দিয়ে কীভাবে ভোট গণনা করা হয়। এই যে একটা রাজনৈতিক দল তারা কে ভোট দিল সেটা গুরুত্বপূর্ণ নয়, কে ভোটটা আমার গুনলো সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কোনো রাজনৈতিক দলের কাছে। এখান থেকে যা বোঝার আমরা বুঝতে পারছি, কিন্তু তার থেকে বড় কথা আমি খালি মনে করাই, আমি আগের কথা ছেড়ে দিলাম যে ইলেকশন প্রসিডিউর চলাকালীন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি বাকিদের কথা ছেড়ে দিচ্ছি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে সরাসরি হুমকি দিতে শুনিনি যে ভোটটা হয়ে যাওয়ার পরে আবার আমাদের আন্ডারে চাকরি করতে হবে, তখন যা বোঝার বুঝে নেবো, এখন কমিশনের কথায় বেশি লাফাবেন না। আর আপনাদের এত রাজ্য সরকারি কর্মচারীদেরকে দিয়ে ভোট প্রক্রিয়া করানোর শখ, তাহলে এসআইআরের সময় কেন বললেন যে আমি রাজ্যের অফিসার দেবো না, তোমরা বাইরে থেকে অফিসার আনো? মাঝখান থেকে বাইরে থেকে অফিসার এনে পুরো ইলেকশন কমিশনকে সুযোগ দিয়ে দিলেন ইচ্ছে মতো পশ্চিমবাংলা এসআইআর করার। এই যে পবিত্র যে কথাটা বললো যে ওরা নাকি ভোটাধিকার ফিরিয়েছে, আমি চ্যালেঞ্জ করছি এখানে, এত সুপ্রিম কোর্টের রায় বলছে তো, সুপ্রিম কোর্টের যেখানে রায়, যেখানে বলা হলো যে ট্রাইব্যুনালে অ্যাপিল করে ভোটের আগের দিনে যার নামটা উঠবে তিনিও এবার ভোট দিতে পারবেন, এই রায়ে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা লেখা আছে? একটা মাত্র নাম আছে, মোস্তারি বানু। সিপিআইএম এর নেত্রী মোস্তারি বানু করা মামলাতে এই সিদ্ধান্ত হয়েছে সুপ্রিম কোর্টের, যারা ভোট তাদের নাম বাদ চলে গেছিল কিছু মানুষের, তাদের নাম ফিরে এসেছে। মিথ্যে কথা কোথায় সুপ্রিম কোর্টের দেখা জাজমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেখা, এমনকি অ্যাডভোকেট অন রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেখা, উনি এত বড় অ্যাডভোকেট, এসব ফালতু মিথ্যে কথা বলে কি হবে? এই যে কিছুক্ষণ আগে বলছিল না, কিছুক্ষণ বলছিল লোকেদেরকে দিয়ে ভোট করাতে হবে। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ আগে বলছিল পার্থ চ্যাটার্জির কি টাকা পয়সা দেখেছে চোখে, চোখে দেখেছে, তাহলে আমরাও তো চোখে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়াই করে যাচ্ছে। না না, মোটেই দেখেছি। এবার তোমার সময় তুমি বল, এবার তুমি বলছো কেন? বাইরে তুমি বলছো কেন? আর গলার ভাই দেখেছো তো সমস্যা হচ্ছে, এইখানেই হচ্ছে সমস্যা। যেখানে দায় নেই তো এই যে কথা বলছো দায় না, যেখানে মমতা দায় নেই, দায় নিতে হবে তো সেখানে এসে কথা বলতে হয়। চোখে দেখেছি মুস্তাফি বাবুর নাম, বাবুরা মমতা বন্দ্যোপাধ্যায় ফেরাতে চায় না, আর লড়াই আমাদের লোকেরাই করে। এসআইআর ক্যাম্প থেকে শুরু করে তৃণমূল সরকার বলে লাভ আছে, চাকরি চুরির মামলা একদম। আমি আপনাকে দুজনকেই থামাচ্ছি। আমাকে রবীন্দ্রনাথ বাবুর কাছে যেতে হবে। রবীন্দ্রনাথ বাবু, যখন ভালো কথা বলা হয় তখন যে কারণের জন্য একেবারে রাজ্যকে বদনাম হতে হয়েছে সেই দায়টা তো রাজ্যকে নিতে হবে। মানে এই পঞ্চায়েত ভোটে সেন্ট্রাল ফোর্স আনা হোক, তার জন্য মীরা পান্ডেকে তো প্রচুর লড়াই করতে হয়েছে, কিভাবে আদালতে যেতে হয়েছে, কিভাবে শাসক দলের আক্রমণের মুখে পড়তে হয়েছে, সেটা তো এখন মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এখানেই একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখতে পাওয়া যায়। দেখুন, এই যে বারবার করে বলা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী থাকছে না, রাজ্য সরকারি কর্মচারী, এই যে যদি আইএস আইপিএসরা ওখানে যারা থাকছেন তারা তো স্টেট ক্যাডার, তারা রাজ্য সরকার তাদের মাইনে দেয় না বটে, সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে মাইনে পায়, কিন্তু তারা সার্ভ করে স্টেটকে। সুতরাং রাজ্য সরকারি কর্মচারী মানে বলতে উনি কি বোঝাতে চাইছেন? শুধুমাত্র ওনার হাতের তালুতে যাদেরকে উনি বদলি করার শুধু নয়, যাকে খুশি যেমন খুশি করতে পারি, এইগুলোই কি তৃণমূল মনে করছে তারাই রাজ্য সরকারি কর্মচারী? এরা স্টেট ক্যাডার নয়। আসল ব্যাপার হচ্ছে এইখানেই, হ্যাঁ এরা তো স্টেট ক্যাডার, মানে এইখানেই তো এখানেই তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যখন আমি আমার দলের বিরুদ্ধে বা আমার নিরপেক্ষভাবে গোটা বিষয়টা পরিচালনা করবার জন্য ইলেকশন কমিশন, আমি একটু বলে দিই, কেন আগামী কালকে অফিস খুলে রেখে, সরকারি অফিস খুলে রেখে কেন রাজ্য সরকারি কর্মীদের এই কাউন্টিং এর জন্য চিঠি দেওয়ার জন্য বলতে বলা হলো? যদি 10 দিন আগে কারণ আগে এটা ছিল না, তার কারণ আগে এটা ছিল না, কি বলবো? একদম সবাইকে থামাচ্ছি। আমি সলিলদার কাছে আসবো। সলিলদা, এই প্রশ্ন একটাই বারবার ঘুরে ফিরে আসে, এই স্ট্রং রুমকে ঘিরেই যদি উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, ভোটের গণনার পর মানে ভোট পরবর্তী হিংসা নিয়ে তো একটা আশঙ্কার জায়গা, একটা ভয়ের জায়গা তৈরি হচ্ছে খুব স্বাভাবিকভাবেই। না, ভোট পরবর্তী হিংসা তো শুরু হয়ে গেছে। দেখো, অনগোয়িং এমসিসি চলছে,
পিপল ডেজ হয়ে গেছে, রক্তপাত হয়নি, বাই অ্যান্ড লার্জ মোটামুটি ফ্রি, মৃত্যু হয়নি, পোলিং হয়ে গেছে, পোস্ট পোল ডেজ অনগোয়িং। এবং এই পোস্ট পোল ডেজ কিন্তু তোমার এটা যদি অন্তত 1 মাস পোস্ট পোল ডেজ রাখতে হবে। পঞ্চশায়ের থেকে শুরু করে পটাশপুর থেকে শুরু করে বহু জায়গায় কিন্তু তোমার কোথাও শাসক দলের লোক আক্রান্ত হয়েছে, ওখানে বিরোধী পক্ষের লোক বেশিভাবে আক্রান্ত হয়েছে। সুতরাং এই পোস্ট পোল ডেজ কিন্তু এরকমভাবে যদি চলে, যদি এরকমভাবে যদি একটার পর একটা ঘটনা ঘটে, তাহলে কিন্তু যে তোমার যে রক্তপাতহীন যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ হয়েছে, এটা কিন্তু একটা কালো ছাপ পড়ে যাবে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। আর তুমি বলছো যে সুপ্রিম কোর্টে চড়থাপ্পড় খেলো, হাইকোর্টে চড়থাপ্পড়, এ তো খেয়ে যাচ্ছে। আমাদের পাবলিক এক্সচেকারের টাকাতে খরচা করছে দিনের পর দিন। রাজ্য সরকার, তোমার মনে আছে এসআইআর শুনানির সময় রাজ্য সরকারি মাইক্রো অবজারভার চেয়েছিল, সেখানে জল মিশিয়ে গ্রুপ বি অফিসার চেয়েছিল, দিল কি গ্রুপ ডি এমপ্লয়ীদের দিল, অঙ্গনওয়াড়ির লোকদের দিল। এখানে তো সিভিক পুলিশ দিয়ে দেবে, অঙ্গনওয়াড়ির লোককে দিয়ে দেবে, নো ওয়ার্ক নো পে তাদের দিয়ে চালিয়ে দেবে। এই তো রাজ্য সরকারি কর্মচারী। সুপ্রিম কোর্ট জাস্টিফাইবলি আপহোল্ড করেছে, হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সেটাও আপহোল্ড করেছে। আর আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাজ্য সরকার খরচা করে একবার হাইকোর্ট, একবার সুপ্রিম কোর্ট, আবার সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে এখন আবার অন্য একটা রটাবার চেষ্টা করছে টু মেলাইন দা। মামলাটা কিসের জন্য ছিল? হ্যাঁ, মামলাটা ওই জন্যই ছিল। কিসের জন্য? ওই জন্যই তো মামলা যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বদলে কাউন্টিং সেন্টারে রাজ্য সরকারি সুপ্রিম কোর্ট জাজমেন্টটা কোথায় দিয়েছে যে এদের দাবি অনুসারে রাজ্য সরকারি কর্মচারী? একেবারে এই দাবি পাল্টা দাবির মধ্যেই একটা বিরতির সময় হয়েছে। বিরতিতে যেতে যেতে আপনাদের দেখাবো যে নির্বিঘ্নে ভোট গণনা যাতে হয়, তার সে কারণে অতিরিক্ত অবজারভার নিয়োগ করলে এবার নির্বাচন কমিশন 165 জন নতুন কাউন্টিং অবজারভার থাকছে, আর 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে। ভয়মুক্ত ও স্বচ্ছ গণনা প্রক্রিয়ার জন্যই অতিরিক্ত অবজারভার নিয়োগ জানিয়েছে নির্বাচন কমিশন। বুথে কেন্দ্রীয় বাহিনী, রাস্তায় কিউআরটির গাড়ির টহল, জায়গায় জায়গায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর সাজোয়া গাড়ি। নজিরবিহীন নিরাপত্তায় ভোটদান পর্ব দেখেছে রাজ্যবাসী। ভয়মুক্ত ভোটের পর এবার নির্বাচন কমিশনের লক্ষ্য ভয়মুক্ত গণনা। তাই গণনা পর্বের জন্য এবার অতিরিক্ত 165 জন কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার মোতায়েন করল নির্বাচন কমিশন। আপনি 165 জন অবজারভার নিয়োগ করলেন কাউন্টিংয়ের জন্য, 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করলেন যে বাইরে যাতে ঝামেলা হয়, সেটা খুবই ভালো। কিন্তু গোড়ায় যদি যে গলদ সেগুলো থেকে যায়, তাহলে এসব করার পরও লোকে কিন্তু বিশ্বাস করতে অসুবিধা হবে এবং নির্বাচন কমিশনের যে বিশ্বাসযোগ্যতা, তাদের প্রতি যে আস্থা, সেটা নষ্ট হবে। নির্বাচন কমিশন জানিয়েছে অতিরিক্ত পর্যবেক্ষকদের মূল উদ্দেশ্য হল গণনা কেন্দ্রগুলিতে আইন শৃঙ্খলা বজায় রাখা। পুরো প্রক্রিয়াটি যাতে নিরাপদ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত এবং স্বচ্ছভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করবেন অতিরিক্ত পর্যবেক্ষকরা। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা কক্ষ রয়েছে সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তায় নিয়োগ করা হবে অতিরিক্ত অবজারভারদের। পাশাপাশি 77টি গণনা কেন্দ্রের জন্য অতিরিক্ত 77 জন পুলিশ অবজারভার মোতায়েন করা হয়েছে। গণনার দিন তারা গণনা কেন্দ্রে প্রবেশ করবেন না, বরং বাইরে থাকবেন। নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি দেখবেন এই 77 জন পুলিশ অবজারভার। এবার নির্বাচন কমিশনের এটি অভিনব পদক্ষেপ। নির্বাচন কমিশনের নির্দেশে বলা হয়েছে পুলিশ অবজারভাররা গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা দেখভাল করবেন, তবে গণনার দিন তারা কোনো অবস্থাতেই গণনা কক্ষে প্রবেশ করতে পারবেন না। মনে হচ্ছে যেন উপর থেকে কেউ বারবার বলছে কতজন অবজারভার করেছো, এতজন, না 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 তুমি বাড়িয়ে দাও আরো 100। কাদের আমরা লিস্ট পাঠাচ্ছি, তাদেরকে, তারা রেডি আছে, বলা আছে, তোমরা শুধু অফিসিয়ালি ডেকে নাও। এই যে হিজ মাস্টার্স ভয়েস, সেটা কি চূড়ান্ত ট্রাস্ট ডেফিসিট কাজ করছে ইলেকশন কমিশনের ওপরে। ভোট শান্তিপূর্ণ এবং অবাধ হয়েছে, এবার কাউন্টিংও শান্তিপূর্ণ, ভয়মুক্ত এবং সত্যিকারের যা রায় ইভিএমে ঢুকেছে সেই রায় প্রকাশ পাক। গণনাকে স্বচ্ছ করবার জন্য ইলেকশন কমিশন যে পদক্ষেপ গ্রহণ করবে, বিজেপি সেই পদক্ষেপেই
তাদের খোলা মনে সমর্থন করবার মনোভাব নিয়ে চলছে। গণনা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণভাবে কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার ছাড়া গণনা কেন্দ্রে কেউ মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। এদিকে এদিনই শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া লিখেছেন, গণতন্ত্রের ভাগ্য কি এখন চুক্তিভিত্তিক কর্মীদের হাতে তুলে দেওয়া হচ্ছে? পিংলা এবং দাসপুর বিধানসভার জন্য জারি হওয়া গণনা সংক্রান্ত নির্দেশ দেখে আমি স্তম্ভিত, যেখানে গণনার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল কাজের জন্য প্রচুর সংখ্যক চুক্তিভিত্তিক ও ক্যাজুয়াল কর্মী নিয়োগ করা হয়েছে। জীবিকা সেবক, সহায়ক এবং চুক্তিভিত্তিক ডিইওদের মতো কর্মীদের হাতে কিভাবে ইভিএম, ভিভিপ্যাট এবং পোস্টাল ব্যালট পরিচালনার মতো সংবেদনশীল দায়িত্ব দেওয়া যেতে পারে? পরে অবশ্য নির্বাচন কমিশন নির্দেশ দেয়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভোট গণনার জন্য কোনো অস্থায়ী কর্মী নিয়োগ করা যাবে না। গণনা কেন্দ্রেই রাখা যাবে না কোনো অস্থায়ী কর্মী। রুমা পাল, শিবাশিস মৌলিক, অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ। অর্থাৎ একদিকে দেখুন যেরকম কাউন্টিং এজেন্ট দলের প্রার্থীদের নিয়ে একেবারে ভার্চুয়াল বৈঠক করে একাধিক বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেরকমই কিন্তু আবার বিজেপি শিবিরেও তৎপরতা লক্ষ্য করা গেছে। দুর্গাপুরে সিটি সেন্টারে বিজেপির বৈঠক, যেখানে বিজেপির 4 সাংগঠনিক জেলার প্রার্থী ও এজেন্টদের সঙ্গে বৈঠক হয়েছে। প্রতিপক্ষ দলের কোনো এজেন্টও যদি এই পদাধিকারীর কেউ হন তাহলে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে হবে, এরকমই এখনো পর্যন্ত নির্দেশ যেরকম আসছে যে কোনো সরকারি কর্মী, কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্য কাউন্টিং এজেন্ট হতে পারবেন না। প্রতিপক্ষ দলের কোনো এজেন্টও যদি এই পদাধিকারী কেউ হন তাহলে অভিযোগ জানাতে হবে। কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছেড়ে বেরোনো যাবে না। অর্থাৎ দুটো শিবিরেই বিশ্বনাথ দা এই কাউন্টিং এর আগে একেবারে তৎপরতা তুঙ্গে। দেখো, গতবার কিন্তু বিজেপি বেশ কয়েকটা আসনে হেরে গেছিল শুধু কাউন্টিং এ ভয় ভীতি সন্ত্রস্তের কারণে। আমি সরাসরি অভিযোগটা করছি, এইটা তো বিজেপির মতন শুনতে লাগতে পারে, কিন্তু আমি জানি যে একাধিক কেন্দ্রে মানে কার্যত বলা যায় মারধর করে, আমাদের পরিচিত বন্ধুরা ভোটে দাঁড়িয়েছিল, মারধর করে কাউন্টিং সেন্টার থেকে বের করে দিয়েছিল। বিজেপি খুব আনঅর্গানাইজড গতবার ছিল, এবার সুনীল বানসলের নেতৃত্বে অনেক বেশি অর্গানাইজ, এবং অন্ততপক্ষে ফল কি হবে আলাদা জিনিস, কিন্তু অনেক বেশি অর্গানাইজ। তারা বিভিন্ন জায়গায় কাউন্টিং সেন্টারে যারা থাকবেন তাদের ভূমিকা কি হবে তা নিয়ে পরিষ্কার প্রশিক্ষণ দিচ্ছেন, ইনস্ট্রাকশন দিচ্ছেন। যেমন করে আইপ্যাকের মাধ্যমে তৃণমূল কংগ্রেস নিজেকে তৈরি করছে, ঠিক তেমনি ভাবে বিজেপিও এবার অনেক বেশি সংগঠিত ভাবে নিজেদের তৈরি করছে, যাতে ঠিকই বলেছেন, বিজেপি অনেক বেশি সংগঠিত ভাবে করছেন, তার সঙ্গে আইপ্যাক জুড়েছেন, আর আইপ্যাকের যিনি প্রধান তাকে জাস্ট ভোটের পরের দিন কোনো কিছু ছাড়াই রিলিজ করে দিয়েছে, আর কি জামিন দিয়ে দিয়েছে। দেখুন, কে কি অর্গানাইজড হলো বা হলো না জানি না, আমরা শুরু থেকেই মানুষের পাশে ছিলাম এবং আমরা নিশ্চিত যে আমরা বহু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ছি। দেখুন, কাউন্টিংয়ে বিজেপি থাকবে, গতবারও ছিল, মানুষ স্থির করেছেন, এবং যা হোক যেভাবে খুশি হোক, কিন্তু তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে। 4 তারিখ তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত, নতুন সরকার প্রতিষ্ঠা হবে। এ নিয়ে মানুষের মধ্যে, প্রদীপ্তর মধ্যে, আমার মধ্যে, কারুর মধ্যে কোনো সন্দেহ নেই। দেখুন, বিশ্বনাথ যেটা বললেন হতে পারে, মানে তথ্য থাকতে পারে, কিন্তু আমার সাধারণ বুদ্ধিতে একটা জিনিস মাথায় ঢুকছে না, যে কোনো গণনা কেন্দ্রে যদি বিজেপি কাউন্টিংয়ের কারচুপিতে হেরে গিয়ে থাকে, এটা কিন্তু ব্যালটে ভোট হচ্ছে না, ইভিএম মেশিনে ভোট হচ্ছে, সেই ভোটটা প্রিজার্ভ থাকে। এই একটা কেন্দ্রেও কেন বিজেপি মামলাটা করলো না যে রিকাউন্টিং হোক, মানে আদালতের নির্দেশে রিকাউন্টিং হতো, কেন ব্যালটে তো ভোটটা প্রিজার্ভ থাকে দীর্ঘদিন, কিন্তু সেটা কেন হলো না বা কেন সেই রিকাউন্টিং হলো না আমি জানি না। বাট হোয়াটএভার, যে কোনো দলেরই কাউন্টিং এজেন্ট থাকাটা অধিকার, এবং ইলেকশন কমিশন নিশ্চয়ই এটা নিশ্চিত করবে যে প্রতিটা রাজনৈতিক দলের। কিন্তু শেষ হাসি হাসবে কে? পশ্চিমবঙ্গের রাশ কার হাতে থাকবে? প্রত্যাবর্তন না পরিবর্তন? কি হবে তার জন্য তো অপেক্ষা করতেই হবে। মাঝে আর একটা দিন, সোমবার সকলের নজর থাকবে অবশ্যই এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।